হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দৃঢ়বস্তুর ঘূর্ণনের পার্ট 5 এর ছায়াবকের 481 পাতায় আছে যে অঙ্কগুলো পার্ট 5 এর অঙ্কে আমরা করছি এটা। অর্থাৎ আজকে আমরা করব হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, 41 থেকে 50 এই অঙ্কগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, এটা আমাদের পার্ট 5 এর অঙ্ক হচ্ছে দৃঢ়বস্তুর ঘূর্ণনে এমসিকিউ। আমাদের এমসিকিউ টাইপ অঙ্ক চলছে। তো প্রথম কোশ্চেন নাম্বার 41 কি বলছে? প্রতিটি এম ভর বিশিষ্ট চারটি কণা, কি বলছে? প্রতিটি এম ভর বিশিষ্ট চারটি কণা বস্তু কণা একটা নগণ্য ভরের তারের তৈরি আয়তাকার কাঠামোর চারটি কোণা স্থাপন করা হলো। আয়তক্ষেত্রটির বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি এ এবং বি হয়, এবার বি দৈর্ঘ্যের একটি বাহুকে অক্ষ ধরে তার চারপাশে চারদিকে সমগ্র ব্যবস্থাটিকে ঘোরানো হলো। এই ঘূর্ণনকের সাপেক্ষে সামগ্রিক ব্যবস্থাটির জড়ধর্ম কত হবে? তাহলে বলছে এটা আয়তক্ষেত্রের বাহু হয়, এটা আয়তক্ষেত্র রাখতে হবে। তার মানে একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র যার বলছে, যার কোন বাহুটা বড় বলছে এ বড় বি ছোট। এ যদি বড় হয় আর বি যদি ছোট হয় তাহলে দৈর্ঘ্য এ আর প্রস্থ বি, তাই তো? তাহলে এটাও বি আর এটা কিন্তু এ। ঠিক আছে, চার কোণায় চারটে বস্তু কণা নগণ্য ভর, মানে ভরটা এখানে ইগনোর করছে, তার মধ্যে খুব ছোট ছোট কণা, চার কোণায় চারটে কণা দিয়ে রেখেছি আমরা, নগণ্য ভর বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিয়েছে, নগণ্য ভর। এরপরে আমরা করার সময় বুঝতে পারবো নগণ্য ভর কেন বলেছে। ঠিক আছে, তো কি বলছে? এম ভর বিশিষ্ট চারটি বস্তু মানে একটি নগণ্য ভরের তারের, মানে তারটা কিন্তু খুব নগণ্য, বস্তুগুলোর ভর কত? এম ভরের বস্তু বলেছে, এবং তারটা কি নগণ্য ভরের তার দিয়েছে। তার দিলে বলছে যে কোন আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের এ এবং বি বাহুদ্বয় বলে দেওয়া আছে, এবং বি দৈর্ঘ্যের বাহুকে অক্ষ ধরতে বলেছে। তাহলে ধরলাম এই বিবাহুকে, এটা তো বিবাহু, এই বাহুকে আমি অক্ষ ধরছি। এই বাহুকে যদি আমি অক্ষ ধরি, তাহলে আমি ধরলাম এই বাহুটা আমার অক্ষ। ঠিক আছে, এই বাহুটাকে যদি অক্ষ ধরি, এই অক্ষের সাপেক্ষে সমগ্র ব্যবস্থাটা কিন্তু এইভাবে মুভ করবে, ঠিক আছে। তো যদি তাই করে, তাহলে আমার এক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কত হবে সেটা আমাদের বলতে হবে। তো এর ভর এম ছিল, এর ভরও এম ছিল, তো সমগ্র ব্যবস্থাটির জড়তার ভ্রামক কত হবে? তাই বলতে পারি ঘূর্ণাক্ষ থেকে, যদি আমরা ঘূর্ণাক্ষ সাপেক্ষে এভাবে বলতে পারি, আমরা ঘূর্ণাক্ষ সাপেক্ষে সমগ্র বস্তুটির জড়তার ভ্রামক, আই যদি তো বলি আমরা, এর মান কি হবে? তাহলে আমাদের প্রথমে এম ভর এবং ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কত, ওই বিন্দুতে তো ঘূর্ণাক্ষ আছে, তাই এম ভর আর ঘূর্ণাক্ষ থেকে 0 দূরত্বে আছে, দূরত্ব নেই, ঘূর্ণাক্ষের উপর এটা 0, প্লাস এখানে একটা এম ভর আছে এবং ঘূর্ণাক্ষের উপরেই অবস্থিত, তাহলে এম ইন্টু 0, প্লাস এখানে কি আছে? এম ভর আছে, তাই তো? এম ভর এবং ঘূর্ণাক্ষ থেকে কত হতো? লম্ব দূরত্ব। তো আমাদের তো জড়তার ভ্রামক বের করার সূত্র কি? এম ইন্টু কি হয়? লম্ব দূরত্ব হয়। তাহলে এম ভর এবং লম্ব দূরত্ব কত বলছে? এই লম্ব দূরত্ব হচ্ছে এম আর স্কোয়ার। আমরা সূত্র কি জানি? সময় হচ্ছে এম আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার হচ্ছে আমাদের সূত্র জড়তার ভ্রামকের। তো আমরা সেটাই করছি, সামেশন ওভার এম আর স্কোয়ার। এখানে আর মানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার হবে, তাহলে এম ইন্টু এ স্কোয়ার, প্লাস আর একটা জড়তার ভ্রামক কত হবে এটার জন্য? এম ইন্টু এ স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে এই বারটা এবং এই বারটা আউট হয়ে যাবে, থাকবে 2m a স্কোয়ার এম এ স্কোয়ার, মানে 2m a স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 41 অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে 2mn 2a স্কোয়ার। 2a স্কোয়ার অপশন আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, WBJW এর কোশ্চেন এটা। ঠিক আছে, 2013 সালে। কোশ্চেন নাম্বার 42 কি বলছে? কোশ্চেন নাম্বার 42 বলছে যে একই রকম অঙ্ক, কোশ্চেন নাম্বার 42টাও একই রকম অঙ্ক। ঠিক আছে, বলছে যে এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট চারটি গোলক এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে এমনভাবে স্থাপন করা হলো যাতে গোলকগুলি প্রতিটি কেন্দ্র বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে অবস্থান করে। এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের যে কোনো একটি বাহুর সাপেক্ষে সংস্থাটির জড়তার ভ্রামকের মান কত হবে? তো এরকম একটা জিনিস আছে আমাদের। তো আমাদের যদি আমরা এই চিত্রটা যদি আরেকবার আঁকি, এখানে আমাদের কি বলছে? এখানে যে আমরা এই গোলকটা নেব সেটা কিন্তু যথেষ্ট বড় আকারের গোলক নিতে হবে। ঠিক আছে, আমি ভরগুলো মুছে দিলাম। তো এখানে আমরা এখন ভাবো এই ছোট গোলকটা, যে ছোট ছোট কণা রেখেছিলাম, কণা নয়, এখন বড় বড় কয়েকটা গোলক আছে, একটা দুটো তিনটে চারটে, এবং চারটে গোলক, চারটে আমরা গোলক নিলাম, চারটে গোলকই কিন্তু আমাদের সমান। ঠিক আছে, প্রত্যেকে আর ব্যাসার্ধ আছে। ঠিক আছে, প্রত্যেকের ব্যাসার্ধ আর বলে দিয়েছে, প্রত্যেকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান কত বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে, বোঝা গেল? প্রত্যেকের ভর বলেছে এম এবং আর বলেছে ব্যাসার্ধ, প্রত্যেকের ভর এম আর ব্যাসার্ধ, ভর এম আর ব্যাসার্ধ, ভর এম আর ব্যাসার্ধ এই বলে দিয়েছে, প্রত্যেকের ভর আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে। বলে চারটি গোলক এই বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের, এটা একটা বর্গক্ষেত্র বলেছে। ঠিক আছে, এটা যদি বর্গক্ষেত্র হয় তার মানে আমরা একটা বর্গক্ষেত্র রাখতে হবে আমাদের। তো এই ছিল আমাদের বর্গক্ষেত্র।
যার প্রতিটা বাহু দৈর্ঘ্য কত হবে, প্রতিটা বাহু হবে এ, ঠিক আছে। তাহলে এখানে একটা কণা আর এখানে একটা কণা, এই আমার 4টে কণা গেল, এবং প্রতিটার ভর হচ্ছে এম আর আর, এম আর আর, বোঝা গেল। এই ছিল আমাদের চিত্র। এবং এখানে বলেছে এটা বর্গক্ষেত্রের এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট 4টি গোলক এই বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় এমনভাবে স্থাপন করেছে যে যাতে গোলকগুলির প্রতিটি কেন্দ্রে বা বর্গক্ষেত্রের কোণ বিন্দুতে অবস্থান করে। মানে গোলকগুলির যে কেন্দ্র সেটা কিন্তু বর্গক্ষেত্রের যে কোণা, সেই কোণায় থাকবে প্রতিটার ক্ষেত্রে, তাই আছে আমাদের চিত্র অনুযায়ী। এখন বলছে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের যে কোনো একটি বাহু সাপেক্ষে সমস্যাটির যে কোনো একটা বাহু, মানে আমি এই ধরলাম, এই বাহুটাই ধরলাম, আবার এই বাহু সাপেক্ষে বলছে জড়তা, বাহু সাপেক্ষে সমস্যাটির জড়তার ভ্রামক কত হবে। তো এই বাহু সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে হয় আমার, তাহলে আমরা বলতে পারি আমার নামকরণ করো। নামকরণ করলে দেখতে পাচ্ছি আমরা এখানে নামকরণ করলাম, এটা নামকরণ করলাম এ, এটা নামকরণ করলাম বি, এটা নামকরণ করলাম হচ্ছে এটা নামকরণ করলাম সি, এটা নামকরণ করলাম ডি। যদি এ বি সি ডি হয়, প্রতিটা বাহু দৈর্ঘ্য কত বলেছি আমি, স্মল এ, প্রতিটার বাহু দৈর্ঘ্য কত, স্মল এ, প্রতিটা বাহু দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, প্রতিটা বাহু দৈর্ঘ্য। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমি নামকরণ করলাম কি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, এম আর স্কয়ারটা কেটে দিলে বড্ড জটিল জটিল লাগছে, মুছে দিলাম। মনে রাখতে হবে প্রতিটার ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চিত্রটা সিম্পলিফাই করলে আবার চিত্র পাবো। এ বি সি ডি এই 4টে গোলক আছে, আমাদের গোলকের নাম দিলাম। তাহলে এখন যদি আমরা দেখি এই ঘূর্ণকের সাপেক্ষে যদি আমরা এই দুটো বিন্দু আছে এই বাহু সাপেক্ষে যদি ঘোরে, তাহলে যত হচ্ছে কৌণিক আছে ওমেগা হবে, কৌণিক আছে কৌণিক যে বেগ আমাদের সেটা কি হবে, ওমেগা হবে, তাই তো। এবং এখানে কি হচ্ছে আই এ বি অর্থাৎ এখানে এই অক্ষের সাপেক্ষে যখন পাবো আমরা, সেটা কি পাবো, এখান থেকে আমরা পাবো আই এ বি, ঠিক আছে, আই এ বি পাবো, ঠিক আছে। আই এ বি মানে কত হবে, মানে আই এ প্লাস আই বি বলতে পারি, অর্থাৎ আই এ প্লাস আই বি কেন লিখলাম, আই এ মানে হচ্ছে কি এই যে এই গোলকটা, এই যে গোলক, এই গোলকের নাম তো এ দিয়েছি, সেই এই গোলকটা জড়তার ভ্রামক সেটা আই এ, আর বি গোলকের জড়তার ভ্রামক সেটাকে আমরা আই বি বলতে পারি। আমরা টোটালটাকে কি বলতে পারি, আই এ বি বলতে পারি, ঠিক আছে। এবং আরেকটা কি পাবো আমরা, আরেকটা পাবো হচ্ছে সিডি, অর্থাৎ এই দুটো এই যে গোলক এরা তো নিজেদের অক্ষের সাপেক্ষে ঘুরবে, এরা তো গোলক, এরা তো একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে, এই একটা গোলকেও তো একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে, তাই তো। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো এই সি আর ডি এর জন্য, তাহলে আমরা পাবো আইসিডি পাবো একটা, ঠিক আছে, আইসিডি। সেখান থেকে আমরা কি পাবো, এখানে আমরা যেখানে আইসিডি না লিখে এটাকে আমরা আই থিটা আই ফাই কিছুটা বলে দাও, আই ফাই। আর যদি বলি নতুন নামকরণ করলাম আই ফাই, তো তার মানটা কত হবে, তার মানটা হবে এম যে আইসি প্লাস আইডি, তাই তো, আইসি প্লাস আইডি হবে। এখন এখান থেকে আমরা যদি বের করি এই এ বি অক্ষের সাপেক্ষে সিডির জন্য কি হবে, তাহলে আইসিডি কত হবে, ঠিক আছে, আইসিডির মান কত হবে সেটা যদি দেখি আমরা, তাহলে কত হওয়া উচিত, যে এদের প্রত্যেকের নিজস্ব যে ওদের একটু সূত্রটা কি ছিল, লম্বক, এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। কি ইউজ করছি এখানে, লম্ব অক্ষ উপপাদ্য, একটা উপপাদ্য ছিল না, লম্ব অক্ষ উপপাদ্য যদি আমরা ইউজ করি তাহলে কি পাবো, লম্ব অক্ষ উপপাদ্য না সমান্তরাল, সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করছি, এটা আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি ইউজ করি এখানে আমরা কি পাবো, বলছে একটা হলো আইসিডি বের করতে গেলে একটা হলো আইসিএম, যার নাম আমরা আই ফাই দিয়েছি, প্লাস কত হবে এম ডি স্কয়ার, এম তো প্রত্যেকের ভর একই, তাই তো। তাহলে এখানে দুটো গোলক আছে 2m হবে, 2m, আর এখানে দূরত্ব কত আছে a স্কয়ার, তাহলে 2m ইনটু কত হবে, 2m ইনটু a স্কয়ার হবে। কিন্তু দূরত্বটা কত দূরত্ব আছে, a স্কয়ার দূরত্ব, এই দুটোর ভর কত 2m, তো এটারও m ভর এটারও m ভর, তাহলে 2m ভর, আর দূরত্ব কত হবে a, দুটো একই দূরত্ব আছে, a দূরত্বে আছে, তাই 2m ইনটু a স্কয়ার বলতে পারি আমরা m d স্কয়ার, যে ব্যাপারটা ছিল আমার সময় সূত্রটা কি ছিল, সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্রটা কি ছিল, আই যদি বের করতে হয় আইসিএম প্লাস কি ছিল এম ডি স্কয়ার, এর একটা সূত্র ছিল না, তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখানে বলে আমরা আইসিডি পাচ্ছি। তাহলে আমরা টোটাল জড়তার ভ্রামক যদি আই বের করতে হয়, যেটা কোশ্চেন নাম্বার 42, এটা টোটাল জড়তার ভ্রামক যদি আই বের করতে, আমরা কত হবে, একটা আই এবি হবে, অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে একটা আই সিডি হবে, তাই তো। আই সিডি অর্থাৎ সিডি এর জন্য, সিডি এই যে আমাদের গোলক দুটো ছিল এই সিডি গোলকের জন্য, এটা এবি গোলকের জন্য, তো এবি গোলকের জন্য যেটা পেয়েছিলাম শুধুমাত্র আই এ প্লাস আই বি পেয়েছিলাম, ওকে। আর সিডি থেকে যেটা পেলাম সেটা হলো আই ফাই পেয়েছি একটা, আর তার সঙ্গে যোগ হয়েছে কত 2m a স্কয়ার, ঠিক আছে। তো আই ফাই যেটা তার মান তো আছে, তো আইসি প্লাস আইডি, তাহলে আই এ প্লাস আই বি প্লাস আইসি প্লাস আইডি প্লাস 2m a স্কয়ার, বোঝা গেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি আই এ আই বি আইসি আইডি এই প্রত্যেকের অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকের আলাদা আলাদা জড়তার ভ্রামক বের করতে হবে। এটা গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কত হয় 2/5 m r স্কয়ার, তাই তো। গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক কত হবে 2/5 m a স্কয়ার m r স্কয়ার, প্রতিটার ভর হচ্ছে m বলেছে, m আর ব্যাসার্ধ বলেছে আর, তাই m r স্কয়ার প্রতিটা গোলকের জন্য। এখন আই এর মান যা হবে আই বির মান তাই, আইসি এর মান তাই, আইডি এর মান, কারণ চারটেই তো গোলক সমান ভর এবং সমান ব্যাসার্ধের ছিল,
তাহলে আই এ আই বি আমরা বলতে পারি আই এ সমান সমান কত হবে, আই বি হবে সমান সমান হবে আই সি সমান সমান আই ডি। চারটের মধ্যে কিন্তু 2/5 মান স্কয়ার, তাহলে চারটা আছে যোগ আকারে, তাহলে 4 গুণ 2/5 এ মান স্কয়ার বলতে পারি, প্লাস কত হবে 2m a স্কয়ার, এটা বলতে পারি আমরা। সেখান থেকে 4 দুগুণ কত 8, তাহলে 8/5 m r স্কয়ার প্লাস 2m a স্কয়ার, এটা কি উত্তর আছে আমাদের? কত উত্তর আছে? 8/5 m a r স্কয়ার প্লাস 2m a স্কয়ার, এটাই আমাদের উত্তর আছে। টোটাল জড়তার ভ্রামকের মান, এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে টোটাল জড়তার ভ্রামকের মান, কত হবে এটা, তাই তো? তাহলে এটা আমাদের কি বেরোলো তাহলে টোটাল জড়তার ভ্রামকের মান, এটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবং এটা কিন্তু পশ্চাৎ নমুনা প্রশ্ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু পশ্চাৎ নমুনা প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 43 বলছে একটা নিরেট গোলক একটা নবদলের সর্বোচ্চ বিন্দু থেকে গড়িয়ে নামছে, নবদলের পাদদেশে পৌঁছে গোলকটি ভি গতিবেগ লাভ করলো, ঠিক আছে। আবার ওই গোলকটি নবদলের সর্বোচ্চ বিন্দু থেকে পিছলে নিচে নামলে নবদলের পাদদেশে গোলকটির বেগ কত হবে, ঠিক আছে। তো আমাদের দুটো এখানে পার্ট হবে অঙ্কটা, একটা হচ্ছে পাদদেশে কি বলছে, পাদদেশ থেকে গড়িয়ে নামছে, আরটা হচ্ছে পিছলে যাচ্ছে, একটা হচ্ছে গড়িয়ে নামছে, একটা হচ্ছে পিছলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি যখন পিছলে যায় তখন কিন্তু কি হয়, তখন কিন্তু টর্ক কাজ করে না, আর টর্ক কাজ না হলে তখন কিন্তু কোনো ঘূর্ণন গতি থাকে না, শুধুমাত্র আমরা রৈখিক গতিটা পাই, ঠিক আছে। তো ঘূর্ণন গতি থাকে না, শুধুমাত্র কি পাই, রৈখিক গতি পাই। তো এটাই কিন্তু এখানে একটু বোঝার আছে যে যখন কোনো বস্তু নবতল বরাবর যখন লাভবে তখন কি হবে, তখন তার কিন্তু শুধুমাত্র কি পাবো আমরা, শুধুমাত্র পিছলে যাওয়ার সময় শুধুমাত্র কিন্তু আমরা রৈখিক ভরবেগ পাই। কিন্তু আমরা যখন কোনো বস্তু ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যাই তখন কিন্তু কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ দুটোই পাই, ঠিক আছে। তো বলি নবতলের পাদদেশ থেকে গড়িয়ে নেওয়ার সময় আমরা প্রথম পয়েন্ট যেটা করতে পারি অঙ্কটার ক্ষেত্রে, একটা নবতলের পাদদেশ থেকে গড়িয়ে নেওয়ার সময় অর্থাৎ যখন গড়িয়ে নামছে লিখতে পারি নবতলের পাদদেশ থেকে গড়িয়ে নেওয়ার সময় তাহলে মেইন ফোকাস কি করতে হবে, নামার সময় আমাদের মনে রাখতে হবে এটা গড়িয়ে নামছে। যদি গড়িয়ে নামে তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি এম জি স্থিতি শক্তি, অর্থাৎ কোনো অতল বরাবর যে থাকে কোনো একটা কণা যদি এই জায়গায় থাকে তাহলে সেখানে কিন্তু এই উচ্চতায় আছে, অর্থাৎ এখানকার স্থিতি শক্তি কি হবে, সঞ্চিত থাকবে একটা এম জি এইচ। তাহলে এম জি এইচ সমান কি হবে, গড়িয়ে নামছে মানে আমি একটু আগে বললাম দু রকমই গতিশক্তি থাকবে, রৈখিক গতিশক্তি এবং আবর্ত গতিশক্তি, দু রকমই গতিশক্তি থাকবে। তাহলে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার দুটোই হবে। কি বলেছে, কি গড়িয়ে নামে, বলেছে একটা গোলক বোধ হয়, নিরেট গোলক। তাহলে গোলকের ক্ষেত্রে আমাদের আই এর মান কত হয় 2/5 m r স্কয়ার, এটা আমরা একটু আগে করলাম। তাহলে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ ইন্টু 2/5, আচ্ছা গোলকের ভর বলে দিয়েছে স্মল না ক্যাপিটাল, বলে ধরে নিলাম স্মল এম, এম আর স্কয়ার ইন্টু, তো ওমেগা মানে কি ভি বাই আর, ওমেগা মানে কি জানি আমরা, ওমেগা মানে জানি হচ্ছে ভি বাই আর, তাহলে ওমেগা স্কয়ার মানে কি ভি স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে ভি স্কয়ার বাই আর স্কয়ার, আর স্কয়ার কেটে যাবে, 2 কাটবে, তাহলে হাফ এম ভি স্কয়ার প্লাস 1/5 এম ভি স্কয়ার পাচ্ছি, তাই তো। এখানটা আলটিমেটলি কত পাবো, এম ভি স্কয়ার কমন চলে যাবে, 5 × 10 আর উপরে 5 দিয়ে 7, তাহলে কত হবে 7/10 এম ভি স্কয়ার, ঠিক আছে, 7/10 এম ভি স্কয়ার। তো এখান থেকে যদি আমরা মানটা বের করি ভি স্কয়ারের মানটা, তাহলে কত পাবো, তাহলে আমরা এখানে কি ছিল, আমাদের এম জি এইচ ছিল এই পাশে, এম জি এইচ থাকলো, তাহলে এম আর এম কেটে যাচ্ছে, ঠিক আছে। ভি এর মান বের করতে হবে, তাহলে 10 জি এইচ, তাহলে ভি স্কয়ার বা ভি সমান কত হবে, ভি সমান কত হবে আমার রুট ওভারের মধ্যে 10 জি এইচ বাই কত, বাই কিন্তু 7, 10 জি এইচ বাই 7, এটা কিন্তু আমরা ভি এর মান পেলাম। এখন বলছে আর একটা পার্টে কি বলছে, নবতল বরাবর পাদদেশ থেকে গড়িয়ে নেওয়ার সময় এটা হচ্ছে আমাদের আর একটা পার্ট আছে, সেটা কি বলছে, সেটা বলছে যখন পিছলে পড়ছে তখন কি হবে। তো আমরা যদি এখানে দেখি পিছলে পড়ার সময়, আমি আর সবটা লিখছি না, পিছলে পড়ার সময় কি হবে, তখনও কিন্তু গতিশক্তি স্থিতিশক্তি কত ছিল এম জি এইচ, আর গতিশক্তি এখানে একটা পাবো হাফ এম ভি স্কয়ার, তাহলে এম এম কেটে যাবে, তাহলে ভি স্কয়ার সমান কত হবে, ভি স্কয়ার সমান কত হবে 2 জি এইচ, তাই তো, 2 জি এইচ স্কয়ার তুলে দিলে রুট ওভার হয়ে যায়, তাহলে ভি ইকুয়াল রুট ওভার 2 জি এইচ হচ্ছে। ক্লিয়ার হলো কি করলাম, তাহলে আমাদের বের করতে বলেছে কি, আচ্ছা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে, এটা শুধু ভি নয়, এটা হচ্ছে ভি ড্যাশ বলে দিয়েছে প্রশ্নে, এটা হচ্ছে ভি ড্যাশ এর মান। ক্লিয়ার, এখন বলেছে আমাদের বের করতে বলেছে কি ভি ড্যাশ আর ভি এর মান অনুপাত কত হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাবো
ভি ড্যাশ বাই ভি, ভি ড্যাশের মান কত √2gh, আর ভি এর মান কত, ভি এর মান হচ্ছে √এর মধ্যে 10gh বাই কত বাই 7। তো টোটালটা একটা √এর মধ্যে নিয়ে আসো, নিয়ে আসলাম, তাহলে 2gh ইন্টু 7 বাই কিন্তু 10gh, gh কাটবে 5 দুগুণ 10, তাহলে 5, তাহলে √এর মধ্যে কত হচ্ছে 7/5, √এর মধ্যে কত হবে 7/5, তাহলে √7/5 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল? অপশন সি তে আছে এটা, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এটা পাদদেশ থেকে না, পাদদেশে হবে, এটা পাদদেশে গড়িয়ে নামলে, উপর থেকে নামছে, আমি ঠিকই চিত্র গেছিলাম, লেখার সময় ভুলে গেছিল। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 44 কি বলছে, কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন 44 এ বলছে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা পাতলা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান। রিংটির একটি ব্যাসের দুই প্রান্তে এম ভরে দুটি বস্তুকে খুব সাবধানে যুক্ত করা হলো। রিংটি যে কৌণিক বেগে ঘুরবে তা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো কি বলেছে, বলেছে যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা পাতলা বৃত্তাকার রিং ওমেগা স্থির কৌণিক বেগে ঘূর্ণকের স্থির কৌণিক বেগে তার অক্ষের সাপেক্ষে ঘুরছে। তারা বৃত্তাকার রিং, এই আঁকলাম এই বৃত্তাকার রিং, এই হচ্ছে তার ঘূর্ণকের সাপেক্ষে সে কিন্তু ঘুরছে, তাই তো, তার ঘূর্ণকের সাপেক্ষে সে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণকের সাপেক্ষে কি হচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে সে ঘুরছে। এখন বলছে রিংটির কোনো ব্যাসের দুই প্রান্তে এম ভরের দুটি বস্তুকে খুব সাবধানে যুক্ত করা হলো। রিংটির কোনো ব্যাসের দুই প্রান্তে, ঠিক আছে, কোনো একটা ব্যাসের দুই প্রান্তে আমরা কি করছি, আমরা দুই প্রান্তে কি হচ্ছে এটাকে বলছি, যখন আমরা একই চিত্র আবার একটা আঁকতে হবে, এবং আমরা তার সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখবো সেটা হলো যে দুই প্রান্তে কি করতে হবে, দুই প্রান্তে দুটো আমাদের ছোট ছোট কি যোগ করতে বলেছে, দুই প্রান্তে এম ভরে দুটো বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো। এই যে এটা হচ্ছে আদ্রত্বে, ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর ব্যাস বরাবর বলেছে দুই পাশে, তাহলে ব্যাস বরাবর দুই পাশে দুটো আর ছোট ছোট ভর এম ভরের, ক্যাপিটাল এম ভরে দুটো বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, যুক্ত করে দেওয়া হলো। এখন বলছে এখানে যে কৌণিক বেগে ঘুরবে, আমি ধরলাম এখন এর বেগ কৌণিক বেগ কমে যাবে ω1, কৌণিক বেগ এখন কত হবে ω1। তাহলে এখন যদি আমরা দেখি এর আয়ের মান এখানে আমরা কি লিখতে পারি, এখানে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি কোশ্চেন নাম্বার কত, এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 44, কোশ্চেন নাম্বার 44, তাই তো, বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম কন্ডিশনে কি দিলাম, i কত ছিল mr², i কি ছিল mr², এখানে আর বলে দিয়েছিল, এখানে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ছিল, ঠিক আছে, যেটা ক্যাপিটাল আরই হবে, ক্যাপিটাল আর ব্যাসার্ধ, তাহলে এখানে mr², এটা গেল আমার জড়তা ভ্রামকের মান। এখন বলছে এই ক্ষেত্রে যদি বের করি আমরা, এই ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে, সেটা কত হবে i1 বলতে পারি, সেটাকে আমরা যদি ω1 কৌণিক বেগ ধরি, এই ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান আমরা বলতে পারি i1, আর এই ক্ষেত্রে i, ঠিক আছে। তো এই ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান কত হবে, তাহলে mr² তো থেকেই যাচ্ছে, mr² থেকেই যাচ্ছে, প্লাস কি হচ্ছে দুটো m ভরের বস্তু আছে, তাই দুটো 2m, আর সঙ্গে এদের মধ্য দিয়ে দূরত্ব হচ্ছে r², তাই r², বোঝা গেল, এটা ক্যাপিটাল আর হবে, m ভরের ক্যাপিটাল আর হবে, এটা ঠিক আছে, ক্যাপিটাল আর হবে, বোঝা গেল। তাহলে i এবং i1 পেয়ে গেলাম আমরা। এখন বলেছে কি, বলেছে সাথে যুক্ত করা হলো রিংটি যে কৌণিক বেগে ঘুরবে, এই দুই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হলো এই ক্ষেত্রে আমরা ω1 ধরে নিয়েছি, কিন্তু চাকতির যে ঘুরছে সে ω1 ধরে নিয়েছে কৌণিক বেগ। এখন বলছে যদি এরকম হয় তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি বলতে পারি, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে পারি হচ্ছে L ওমেগা সমান সমান সরি I ওমেগা সমান সমান I1 ω1 বলতে পারি, তাই তো। তাহলে I ওমেগা মানে কত, I মানে কত, I মানে হচ্ছে mr² ইন্টু ওমেগা সমান সমান কত হবে mr² ইন্টু ওমেগা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে ইন্টু হচ্ছে I1 মানে হচ্ছে mr² প্লাস 2mr², এর সঙ্গে কিন্তু ω1 গুণ হয়ে যাবে, ক্লিয়ার। আমাদের বের করতে হবে তো ω1 এর মান, তো ω1 বের করতে গেলে আমাদের এই পুরো পার্টটার তলায় চলে আসবে, তাহলে ω1 সমান সমান কত হবে mr² উপরে হবে ইন্টু ওমেগা বাই কত mr² প্লাস 2mr², এটা হবে, তাই তো। এখান থেকে আমাদের এই দুটো m কিন্তু সেম নয়, কিন্তু r² কমন চলে যাবে, তাহলে এখানে r² আর তলা থেকে আর দুটো r² যদি r² কমন চলে যায় তাহলে কেমন হবে, আর আমি এখানে আরেকবার লিখছি mr² ওমেগা
বাই কত হবে আর স্কোয়ার কমন চলে গেলে এম প্লাস টু এম, ঠিক আছে, এম প্লাস টু এম, তাহলে আর স্কোয়ার বেরিয়ে গেলে উত্তর কত হবে এম ওমেগা বাই কত আছে এম প্লাস টু এম, এম ওমেগা বা ওমেগা এম এমন কিছু আছে, ওমেগা এম বাই এম প্লাস টু এম, স্মল এম প্লাস টু ক্যাপিটাল এম। ওকে, তাহলে এটা আমাদের উত্তর, এটা অপশন কত নম্বর অপশনে আছে, এটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি তে আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? এবার আমরা দেখবো কোশ্চেন 45। কোশ্চেন 45 এর অঙ্কটা, এটা কিন্তু এটা জাস্ট সূত্র বাজিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আমরা পুরোটা ডিটেলস করবো না, কারণ শুধু সূত্রটা বাজিয়ে দেবো, তাহলে অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের এমসিকিউটাই প্রশ্ন পরীক্ষা হবে এবং ডিটেলস সরাসরি বইতে যে সূত্র, এই সূত্রের অঙ্ক বসিয়ে দিলে মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে যে পরের কোশ্চেনটা বলছে দুটি বৃত্তাকার চাকতির 45 দাগ, এম ভরের এবং আর ব্যাসার্ধের একটা সুষম ফাঁপা চোঙের চারিদিকে জড়ানো ভরিন সুতোর সাহায্যে এম ভরের একটা বস্তু ঝুলছে। সুতোটি যদি চোঙের উপর দিয়ে পিছলে না যায় তাহলে বস্তুটি ছাড়ার পর কত ত্বরণে পড়বে। তো আমাদের বইতে ত্বরণের যে সূত্রগুলো আছে না, লাস্টের দিকে আছে একদম, তো এই টপিকের এমনি চ্যাপ্টারের শেষের দিকে একদম সেখানে আছে সূত্রটা কি বলছে। এই ক্ষেত্রে ত্বরণের করা সূত্র হচ্ছে এটাই, এ ইজ ইকুয়াল টু কি হয়, কোশ্চেন নাম্বার 45, ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি হয়, এরকম একটা চিত্র আছে দেখবে, এখানে একটা চিত্র আছে, একটা বৃত্তাকার রিং আছে যেটা আর ব্যাসার্ধের এমন রিং আছে, এখান থেকে একটা বস্তুকে ঝোলানো হচ্ছে যার ভর হচ্ছে এম জি, নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, একটা উপর দিকে সুদূর টান কাজ করে, সেগুলোর ক্যাপিটাল টি হয়। ঠিক আছে, সুদূর ওদিকে ক্যাপিটাল টি কাজ করে। আর কি দেখেছিলাম আমরা, দেখেছিলাম ত্বরণ সহ নিচে নামছে। ঠিক আছে, এই ত্বরণ দিয়ে নিচে নামে, তো এমন কিছু লেখা আছে, ওই হচ্ছে এরকম একটা কিছু আছে, এখান থেকে সূত্র লেখা আছে ত্বরণের মান বের করার সূত্র, এটা হলো জি বাই কত 1 প্লাস আই বাই 2m। ঠিক আছে, আই বাই 2m এমন কিছু একটা সূত্র আছে, দেখে নিই একবার। সূত্রটা এরকমই হবে হয়তো, ইজ ইকুয়াল টু একটা চোঙের ক্ষেত্রে একবার যদি বের করা যায়, চোঙের ক্ষেত্রে যদি একবার বের করা যায়, কারণ আমরা চোঙ ইউজ করি, আমরা এটা চোঙের প্রস্থচ্ছেদ, তাই চোঙের ক্ষেত্রে একবার কি হয়, এখানে আই হয় না, কারণ মান টান বসিয়ে দেওয়া হয়। সেখানে যদি আমরা আই লিখলে তো ভুল নয়, সূত্র হচ্ছে আই বাই এম আর স্কোয়ার হয়, আই বাই এম আর স্কোয়ার, এম ক্যাপিটাল আর স্কোয়ার, এমন কিছু একটা হয়। ঠিক আছে, তো আই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কেমন হবে, চোঙের ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কত হয়, চোঙের ক্ষেত্রে যদি জড়তা মানে চোঙের অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই যে অক্ষটা আছে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা দেখি, তাহলে সেটা কত হয়, আই এর জড়তার ভ্রামক কত হবে, হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার, তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেওয়া যায়, জি বাই 1 প্লাস কত হবে, হাফ এম আর স্কোয়ার বাই কত এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে ক্যাপিটাল এম, একটা হলো স্মল এম, কারণ এই বস্তুর ভর কত বলেছে, বস্তুর ভর কি বলেছে, আচ্ছা এই ক্ষেত্রে হবে ক্যাপিটাল এম। ঠিক আছে, এই ক্ষেত্রে হবে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম, তাহলে এখানে হবে ক্যাপিটাল এম আর এখানে হবে স্মল এম, আর স্কোয়ার কেটে যাবে, আর দুটো তলায় চলে আসবে, দুই তলায় চলে আসবে, সূত্রটা কেমন হবে, জি বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2 স্মল এম। এই হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। চোঙের ক্ষেত্রে যদি একবার সূত্র করা যায় তাহলে এটা, আর যদি চোঙের ক্ষেত্রে না হয় তাহলে এটা হচ্ছে আসল সূত্র আমাদের এটা। বোঝা গেল, যেখানে জড়তার ভ্রামক আই এর মান বসাতে হবে, যে বস্তু থাকবে তার সাপেক্ষে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। এবার আমাদের মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। বলে যে এম ভর এবং আর ব্যাসার্ধের নিরেট ফাঁপা সুষম চোঙ আছে, যার ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে মানে শুধু যে এম ঝুলছে পিছনে, তাহলে সে কত ত্বরণ পড়বে, তাই তো, ত্বরণের মান বের করতে বলেছে আমাদের এখান থেকে। তো আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে এম ভর এবং আর ব্যাসার্ধ। আচ্ছা, এক্ষেত্রে দুটো এমই আমাদের সেম বলে দিয়েছে, এম ভরের বস্তু ঝুলছে এবং এই রিংটার যে চোঙের যে ভর তার ভরটাও এম বলেছে। তো দুই ক্ষেত্রে যদি এম ভর হয় তাহলে আমি এমটাকে চেঞ্জ করে দিলাম, স্মল এম করে দিলাম, স্মল এম করে দিলে এম কেটে যাবে, তাহলে এখান থেকে কত হবে, 2 1 2 2 1 3, তার মানে জি বাই 3/2, তার মানে 2g বাই 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এর মান কত হবে, 2g বাই 3, এটাই কিন্তু আমাদের এর মান হবে 2g বাই 3, অর্থাৎ অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 2g বাই 3। তারপরে কত হচ্ছে কোশ্চেন নাম্বার 46, কি বলছে, কোশ্চেন নাম্বার 46 বলছে যে দুটি আয়তাকার চাকতির ভর এবং ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং 2:1, তাদের আমাদের বের করতে বলেছে কি, আমাদের বের করতে বলেছে যে এক্ষেত্রে ব্যাসের সাপেক্ষে চাকতি দুটি জড়তার ভ্রামকের অনুপাত কত হবে। ঠিক আছে, ব্যাসের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকের অনুপাত বের করতে বলেছে। খুব ইজি অঙ্ক এটা। ঠিক আছে, অঙ্ক ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে, খুব ভালো অঙ্ক এটা। কি বলছে তাহলে, কি কি দেওয়া আছে, কি কি আমাদের দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, ভর এবং ব্যাসার্ধের অনুপাত। তাহলে ভরের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত
দেওয়া আছে। আমাদের জড়তা ভ্রামকের অনুপাত বের করতে হবে। আমরা সরাসরি সূত্র বাদিয়ে দেবো। আমরা জানি কি বৃত্তাকার চাকতি হলে বৃত্তাকার চাকতি থেকে জড়তা ভ্রামকের সূত্র হচ্ছে 1/4। জড়তা ভ্রামক কত হবে? কোশ্চেন নাম্বার 46, এই I = 1/4 mr²। ঠিক আছে, তাহলে আমরা যদি আয়ন ধরি এবং আমরা আয়ন এবং I2 দোকানে জড়তা ভ্রামক ধরলাম আয়ন এবং I2। আয়ন মানে কত হবে? 1/4 m1r1² বাই 1/4 m2r2 তার স্কয়ার। 1/4 কেটে যাবে, তাহলে m1/m2, ঠিক আছে, ইন্টু r1/r2 তার স্কয়ার। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি আমাদের ভরের অনুপাত কত বলেছে? 1/2 বলে দিয়েছে। ভরের অনুপাত বলেছে 1/2, তাহলে 1/2 বসাও, ইন্টু কত হবে? এটা বলেছে 2/1, তাহলে 2/1 তার হোল স্কয়ার। তার মানে 1/2 মানে 1/2 ইন্টু 2/1 মানে তলায় একটা নেবো না, 2 এর হোল স্কয়ার 4, 2 2 4 মানে 2 হচ্ছে। ঠিক আছে, উত্তর কত হবে তাহলে? 2 মানে 2:1। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কিছু নেই মানে 1 আছে, তাহলে 2:1 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে? অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 47 কি বলছে? এই 47 এই টপিক, যেটা আমরা আগেও একবার বলেছি যে একটা বলছে ω0 কৌণিক বেগে ঘূর্ণায়মান m ভরের এবং r ব্যাসার্ধের একটা রিং অনুভূমিক অমসৃণ তলের উপর রাখা হলো। রিংটির কেন্দ্রের প্রাথমিক বেগ 0। তলের উপর রিংটির পিছলানো গতি বন্ধ হবার মুহূর্তে রিংটির কেন্দ্রের বেগ কত হবে? ঠিক আছে, কেন্দ্রের বেগ আমাদের বের করতে হবে। তো কি করে বের করতে পারি আমরা? কি কি বলে দিয়েছে আমরা দেখি একবার। অ্যাকচুয়ালি আমাদের এখানে যিনি জানতে হবে কোনো কণা বা কোনো বস্তু মানে যে জিনিসটা ঘুরছে আর কি বা পিছলাচ্ছে, প্রথমে বলেছে পিছলানো বন্ধ হলে। তার পিছলানো যখন বন্ধ হবে তখন কি হবে বলো? যখন পিছলানো বন্ধ হয় কোনো বস্তু, যখন পিছলাতে বেড়ে যেতে পিছলানো বন্ধ হয়ে গেলে মনে রাখবে সেখানে গিয়ে কি হয়? তার ঘূর্ণন শুরু হয়। তাহলে এক্ষেত্রে যখন পিছলানো বন্ধ হলে আমরা মনে রাখতে হবে রিংটি বিশুদ্ধভাবে গড়িয়ে পড়বে কিন্তু। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা মনে রাখতে হবে সেটা হলো যে রিংটির ঘূর্ণন আমরা বলতে পারি যে পিছলানো বন্ধ হলে, পিছলানো যদি বন্ধ হলে তাহলে কি হয় বলছে তার মধ্যে কি হবে? বিশুদ্ধ ঘূর্ণন তৈরি হয়। যে রিংটির বিশুদ্ধ ঘূর্ণন তৈরি হবে, রিংটির কি হবে? বিশুদ্ধ ঘূর্ণন রিংটির বিশুদ্ধ ঘূর্ণন তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। ঠিক আছে, কি বললাম তাহলে? পিছলানো বন্ধ হলে রিংটির বিশুদ্ধ ঘূর্ণন তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি বলতে পারি? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলেছিল যদি কোনো বস্তু পিছলাতে থাকে তাহলে তার সেক্ষেত্রে কোনো টর্ক উৎপন্ন হয় না, ফলে কৌণিক ভরবেগ থাকে না, তাই তো, শুধুমাত্র রৈখিক ভরবেগ থাকে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি mr² ω0। তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি mr² ω0 বলতে পারি, তাই তো। ইকুয়াল টু কি হবে বলছে? এবার তো ঘূর্ণন তৈরি হবে, পিছলানো পথে ঘূর্ণন তৈরি হবে, সেক্ষেত্রে যে কৌণিক ভরবেগ হবে সেটা কত হবে? mvr, যেটা বেগ ভি ধরেছি আমরা, mvr প্লাস কত হবে? m4² ω। ঠিক আছে, mr² ω। এটা যদি হয় তাহলে কি হবে বলছে? এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে যদি আমরা বের করি হচ্ছে m কমন চলে যাবে, এখান থেকে m কমন চলে m কেটে যাবে, তাহলে mr² ω0 সমান m কমন চলে যাবে এবং এখান থেকে m কমন চলে যাবে আর আরো কমন চলে যাবে, একটা কমন চলে গেলে কি পড়ে থাকবে? এখান থেকে ভি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে হচ্ছে r ω। ঠিক আছে, তাহলে এখান থেকে m কাটবে, r² আর কাট, এখান থেকে r পড়ে থাকবে, তাহলে r ω0 সমান ভি প্লাস r ω। ঠিক আছে, বের করতে হবে কিসের মান? ভি এর মান বের করতে বলেছে। যে বেগের মান কত হবে? ভি এর মান যদি বের করি আমরা তাহলে কত হবে? ভি এর মান বের করলে যোগ আকারে আছে, তাই তো। ও এখানে তো ভুলে গেল, ওমেগার মানটা চেঞ্জ করতে হবে। ওমেগার মান চেঞ্জ করলে কত হবে? ভি প্লাস আর ইন্টু ওমেগা মান হচ্ছে ভি বাই আর, আর কেটে যাবে, মানে ভি আর ভি যোগ করলে 2v হয়ে যাবে, তাই তো। তাহলে ভি এর মান যদি বের করি এখান থেকে আমরা, তাহলে ভি সমান কত হবে? আর ω0 বাই কিন্তু 2, তাই তো। আর ω0 বাই 2 মানে এই দুইটা তলায় চলে আসবে, আর ω0 বাই 2 হবে, এটা পুরো তলায় চলে আসবে। তাহলে আমি এই লাইনটা এখানে আরেক লাইন লিখে দিচ্ছি। এখান থেকে আমরা যদি লিখি তাহলে এরকম লিখতে পারি, এখান থেকে বুঝতে পারবে না। আর ω0 যা ছিল আর এখান থেকে কত ছিল? 2v আছে। তাহলে এখান থেকে যদি আমরা ভি এর মান বের করি তাহলে আর ω0 বাই কত হবে? বাই 2 হবে, হয়ে গেল, এই দুইটা তলায় চলে আসবে। ক্লিয়ার? এটা গেল কোশ্চেন নাম্বার 47। নেক্সট কোশ্চেন নাম্বার 48 কি বলছে? যে এই ক্যাপিটাল এম ভর এবং ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি সুষম গোলাকার বস্তু জড়তা ভ্রামক আই বস্তুটির থিটা নতিকোণ বিশিষ্ট একটা নতল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে।
এক্ষেত্রে বস্তুটির ত্বরণ কি হবে, এটা জাস্ট একটা সূত্র বইতে আছে, ঠিক আছে? সূত্রটা জাস্ট একটা সূত্র, কোনো অঙ্ক না এটা, বইটি একটা সূত্র, কোনো অঙ্ক টঙ্ক না। তো কি হবে সূত্রটা? সূত্রটা হবে অপশন এ হচ্ছে রাইট আনসার, বোধহয় এটা অপশন এ হচ্ছে রাইট আনসার। জি সাইন থিটা বাই কত, জি সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস আই এম আর স্কয়ার, এটা একটু আগে লিখলাম, শুধু সেখানে আমরা এটা দেইনি। কোশ্চেন নম্বর 48 কি বলছে? বলছে এক্ষেত্রে জি সাইন থিটা সূত্রটা কি আছে, ত্বরণের সূত্র, জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম আর স্কয়ার, এটাই আমাদের সূত্র। এটা কিন্তু আমাদের অপশন এর সঙ্গে পুরোপুরি মিলে যায়, এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, ঠিক আছে, পশ্চাৎ নমুনা কোশ্চেন, ওই জন্য এটা খুব ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে এসব কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, কোশ্চেন নাম্বার 49, যদি এম ভর এবং আর ব্যাসার্ধের একটা গোলকের থিটা নদীকোণের নতল বরাবর না পিছলে গড়িয়ে পড়া এবং না গড়িয়ে পিছলে পড়ার সময় সৃষ্টি ত্বরণের অনুপাত কত হবে, ঠিক আছে? তো কি হবে কোশ্চেনটা, তাহলে আমরা কিভাবে করতে পারি? কোশ্চেন নাম্বার 49, এই কোশ্চেনটা খুব ভালো, মানে এই কোশ্চেনটা হচ্ছে এমনি কিছু বুদ্ধি লাগাতে হবে এখানে। কি বলেছে, এম ভর এবং আর ব্যাসার্ধের একটা গোলকের থিটা নদীকোণের নতল বরাবর না পিছলে গড়িয়ে পড়া আর না গড়িয়ে পিছলে পড়া, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা যদি ছবি আঁকি তাহলে দেখতে হবে এরকম হবে, দুখানা চিত্র রাখছে, ঠিক আছে? একটা হচ্ছে না গড়িয়ে পিছলে পড়া, একটা হচ্ছে পিছলে পড়া, পিছলে পড়া মানে না গড়িয়ে, ঠিক আছে, একটা গড়িয়ে পড়া না পিছলে, গড়িয়ে পড়া না পিছলে, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে আমি ধরলাম দুই ক্ষেত্রে থিটা কোণ তৈরি করেছে কেন্দ্রে, ঠিক আছে, এখানে একটা বস্তু রাখা আছে এবং সে পড়ছে, বস্তু রাখা আছে সে কিন্তু পড়ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে ত্বরণের মান কত হবে, এক্ষেত্রে ত্বরণের মান হবে এ, এই ক্ষেত্রে ত্বরণের মান কত হবে এ ড্যাশ, ঠিক আছে? তো বলছে কি আমরা বলতে পারি এখান থেকে, কি বলতে পারি আমরা এখান থেকে, আমরা যদি দেখি না গড়িয়ে পিছলে পড়া যেটা, না গড়িয়ে যেটা পিছলে পড়ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এর মান কত হবে, খুব সিম্পল, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এর মান কত হবে, এ হবে জি সাইন থিটা, যখন না গড়িয়ে পিছলে পড়ছে। যখন গড়িয়ে পড়ছে তখন এর মান কত হয়, সেক্ষেত্রে আমরা এ ড্যাশ ধরেছি, তো এ ড্যাশের মান কত হবে, সেক্ষেত্রে এ ড্যাশের মান হবে, একটু আগে লিখলাম, জি সাইন থিটা বাই কত, বাই কিন্তু 1 প্লাস, যেখানে 1 প্লাস কে স্কয়ার বাই আর স্কয়ার, এটা আমরা পুরো টোটালের মানটা ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে কে স্কয়ার বাই আর স্কয়ার হবে, যত বিভবের মানটা আমরা ধরে নিই, আমরা মানটা ধরে নিয়ে ক্যালকুলেট করে এটা বের করলাম যে কে স্কয়ার বাই আর স্কয়ার ধরে নেওয়া হয়েছে এই মানটা, ঠিক আছে? সূত্রটা কি ছিল, একটু আগে আগের অঙ্কটা তো লিখলাম, আই ইজ ইকুয়াল টু কি ছিল, আই এ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে জি সাইন থিটা বাই কত 1 প্লাস আই বাই এম আর স্কয়ার, আই বাই এম আর স্কয়ার ছিল, তো আয়ত্ত একটা মান আছে, তাই তো, আয়ত্ত একটা মান আছে, সেই মানটা নিয়ে আমরা জাস্ট এই যে মানটা এবং উপরে টোটাল এই মানটা, এটা পুরোটাকে আমরা কে স্কয়ার ধরেছি, ঠিক আছে? তো কে স্কয়ার বাই আর স্কয়ার বলতে পারি এখান থেকে আমরা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেলাম, তাহলে কে স্কয়ার বাই আর স্কয়ার যদি নিই তাহলে আমরা দেখতে হবে এখান থেকে এম এম কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে 2/5, তাই তো? এখান থেকে আমরা যেটা করতে পারি, কে স্কয়ার বাই আর স্কয়ার না লিখে আমরা এখান থেকে যেটা করবো সেটা হলো সরাসরি যে সূত্র ছিল সেটা লিখি এম বাই আই বাই এম আর স্কয়ার, ঠিক আছে? তো আই বাই এম আর স্কয়ারটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো, যদি আই এর মান বসানো যায় তাহলে কত হবে, 1 প্লাস আই মানে হচ্ছে 2/5 এম আর স্কয়ার তলায় এম আর স্কয়ার হবে, তাহলে এম আর এম কাটবে, আর স্কয়ার কেটে যাবে, কেটে গেলে কত থাকছে, তাহলে 5 থেকে 5 5 দিয়ে 7, তাহলে কত হবে জি সাইন থিটা বাই কত 7/5, এই 5 আবার উল্টে উপরে চলে যাবে, উপরে চলে গেলে কত হবে, উপরে হবে 5/7 জি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আলটিমেটলি এ ড্যাশের মান কত পেলাম, 5/7 জি সাইন থিটা। এবার আমাদের প্রশ্নে কি বলেছিল যে না পিছলে গড়িয়ে পড়া, না পিছলে গড়িয়ে পড়া, এটা না পিছলে গড়িয়ে পড়া মানে এইটা, তো এই ড্যাশটা আগে হবে, তার মানে তাহলে আমাদের অনুপাত বের করতে হবে কার কার, একটা হচ্ছে আমরা এটা মুছে দিলাম, তাহলে আচ্ছা থাকে না থাক, এ ড্যাশ বাই এ এর মান বের করতে বলেছে, তাই তো? এ ড্যাশ বাই এ যদি বের করতে বলা হয় তাহলে আমরা এ ড্যাশের মান কত পেলাম, তাহলে 5/7 জি সাইন থিটা পেলাম, তাই তো? বাই কত এর মান কত বলেছে, এর মান প্রথমেই করেছিলাম জি সাইন থিটা, তাহলে জি সাইন থিটা কেটে যাবে, তাহলে 5/7 তার মানে 5:7, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অঙ্ক, 5:7 আমাদের অ্যান্সার। লাস্ট কোশ্চেন নাম্বার 50 কি বলছে, দুটি বস্তুকণা এ আর বি তে আছে, এ আর বি চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান ও বিন্দুর সাপেক্ষে বস্তুকণা দ্বয়ের মোট কৌণিক ভরবেগ কত হবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 50 কি বলছে, আমরা কিভাবে করতে পারি, চিত্রটা আঁকতে হবে,
কোশ্চেন নাম্বার 50 এবং লাস্ট কোশ্চেন আজকে। কোশ্চেন নাম্বার 50 কি বলছে? কোশ্চেন নাম্বার 50 বলছে যে দুটি বস্তুকণা এ এবং বি চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান, অর্থাৎ এ বস্তুকণা ব্ল্যাক কালার আছে না, এদিক বরাবর যাচ্ছে, আর বি বস্তুকণা এদিক বরাবর যাচ্ছে। কারণ বলছে এই অনুযায়ী চলমান হয়, বলছে ও বিন্দু সাপেক্ষে কণাদের মোট কৌণিক ভরবেগের মান কত হবে? ও বিন্দু সাপেক্ষে, এটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দু সাপেক্ষে এদের এই দুটোর কৌণিক ভরবেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো কিভাবে করতে পারি আমরা? আমাদের ভরবেগ এম ভি স্কোয়ার যেটা, বা এম ভি ভেক্টর, পি ভেক্টর সমান এম ভি ভেক্টর, অর্থাৎ বেগের দিক যেদিক বরাবর হয় আমাদের ভরবেগের দিক সেদিক বরাবর হয়, এবং এদের মধ্যে দূরত্ব যদি আর ভেক্টর গুণাঙ্ক থেকে দূরত্ব, গুণাঙ্ক থেকে যদি এদের দূরত্বটা দেখি আমরা, এই দুই ভেক্টর, এই দুখানা ভেক্টর, একটা হচ্ছে আর ভেক্টর, একটা পি ভেক্টর, কি হলো? একটা পি ভেক্টর এবং আরেকটা বললাম আর ভেক্টর। এই দুই ভেক্টরের সাপেক্ষে কি হয়? ওই যে ঘূর্ণক থেকে আর দূরত্ব আর ভেক্টর, এই ভেক্টর ধরে আলোচ্য বিন্দু এ এবং বি উভয়ের ক্ষেত্রে সমকোণে আছে, অর্থাৎ এটা কিন্তু একটা কোণ এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা কোণ এদিক থেকে এদিকে যাচ্ছে। আমরা যদি বলি পি ভেক্টর এবং আর ভেক্টর, তাহলে কিন্তু একেবারে সঙ্গে সমকোণে আছে। পি ভেক্টর মানে কি অ্যাকচুয়ালি? পি ভেক্টর মানে কি? এম ভি ভেক্টর। তাহলে পি ভেক্টর থাকা মানে যা, ভি ভেক্টর থাকা মানে তাই, তাহলে বলতে পারি ভি ভেক্টর এবং আর ভেক্টর এটা কিন্তু একেবারে সঙ্গে কি আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? ভি ভেক্টর এবং আর ভেক্টর একেবারে সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ ও বিন্দু সাপেক্ষে আর ভেক্টর মানে কি? লম্ব দূরত্ব, মানে এটা লম্ব দূরত্ব, এবং বি এর জন্য এটা লম্ব দূরত্ব, এবং বেগের ডিরেকশন তো এদিকে, এবং এদিকে আবার বেগের ডিরেকশন তো এদিকে বি বিন্দুর জন্য। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এটা 90, এটাও কিন্তু 90। তাই বলছে যে ভি ভেক্টর এবং আর ভেক্টর যদি একেবারে সঙ্গে লম্ব ডিগ্রি করে আছে, আর ভি ভেক্টর যদি 90 ডিগ্রি কোণ করে, তাহলে পি ভেক্টরও 90 করবে, কারণ ভি এর দিক যেদিক হয় ভরবেগের মধ্যে বেগের দিক যেদিক হবে ভরবেগের দিকও সেদিক বরাবরই হয়। তাই তো নিউটনের সেকেন্ড লতে বলা ছিল এটা, ঠিক আছে? তো বলছে উভয় ক্ষেত্রে সমকোণী, তাই এক্ষেত্রে কি হবে? কৌণিক ভরবেগ, এদের কৌণিক ভরবেগের মান কত হবে? তাই এক্ষেত্রে এদের কৌণিক যে ভরবেগ তার মান হয় L = এম ভি আর। কত হবে? L = কত হবে? এম ভি আর, ঠিক আছে? L = কত হবে? এম ভি আর। তাহলে মানগুলো বসাতে হবে, তাহলে মানগুলো বসালে আমরা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমাদের যদি মান বসাতে হয় তাহলে আমরা কিভাবে বসাতে পারি? আমরা মান বসাতে হলে তাহলে টোটাল কৌণিক ভরবেগ বের করতে, তাহলে L1 আর L2 ধরলাম, এর ক্ষেত্রে L1 আর এর ক্ষেত্রে হচ্ছে L2 হবে কৌণিক ভরবেগ। L1 মানে কত? মানে 6.5 এত ভর, এম ভি মানে কত? ভি মানে হচ্ছে 2.2 ইন্টু কত? আর মানে কত? আর মানে হচ্ছে 1.5, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের একটার ভ্যালু। এর সঙ্গে যোগ হবে কোনটা? যোগ হবে L2। L2 মানে কোনটা? L2 মানে হচ্ছে এর ভর কত? 3.1 প্লাস 3.6 হচ্ছে এর গতিবেগ, প্লাস কত হবে? 2.8। এটা হবে এর হচ্ছে মানে এমভিআর এর মান, এটা হচ্ছে এমভিআর এর মান। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো যদি ডিরেকশন দেখি আমরা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে কি বামবর্তী, এটা হচ্ছে বামবর্তী, আর বামবর্তী হলে সেটা কি হয়? অ্যান্টিক্লক ওয়াইজ। মনে রাখতে হবে অ্যান্টিক্লক ওয়াইজ হলে সেই ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়, মানটা কি হয়? পজিটিভ। অর্থাৎ যে কোনো একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, অ্যাকচুয়ালি একটা এখানে ক্লক ওয়াইজ আছে, একটা হচ্ছে অ্যান্টিক্লক ওয়াইজ, আর একটা হচ্ছে ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ হলে নেগেটিভ হয়। আসলে নেগেটিভ হয় বলতে আমাদের দেখা যাচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বেসিক্যালি ধরা হয় যেটা যারা অ্যান্টিক্লক ওয়াইজ হয় তাদেরকে পজিটিভ ধরা হয়, আর যারা হচ্ছে ক্লক ওয়াইজ হয় তাদেরকে নেগেটিভ ধরা হয়, তাই তো? তো এখানে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লক ওয়াইজ, আর ক্লক ওয়াইজ হলে তার সাথে নেগেটিভ হয়, তাই এখানে টোটাল ভ্যালুর আগে একটা মাইনাস বসে যাবে। বোঝা গেল? এই টোটাল ভ্যালুর আগে যদি মাইনাস বসে যায় তাহলে যোগ বিয়োগ করতে হবে। এবার আমাদের যোগ বিয়োগ করলে কি পাবো আমরা? এখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এর মান কত হবে? এর মান যেটা হবে সেটা হচ্ছে 21.45, 21.45 মাইনাস প্লাস কত হবে? এটার মান কত হবে? এটুকুর মান, এটুকুর মান কত হলো? 21.45, তার আগে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম, প্লাস ছিল, প্লাস বসালাম। এটুকুর মান কত হবে? এটুকুর মান হবে হচ্ছে 31.248। যোগ বিয়োগ করলে কত হবে? এটা বড় এটা ছোট, তো এটা থেকে বাদ দিতে হবে, দিলে কত হবে? 9.8। 9.8 এককে 9.8 হয় না, 9.798 হয়। সেখান থেকে আমরা বলতে পারি 9.9 আছে বলে আগেরটা কত? 8 হয়ে যাবে। এত কেজি, ঠিক আছে? মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 1, বোঝা গেল? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 9.8 কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 1, 9.8। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা কি হবে? অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। বোঝা গেল কি করলাম? এটা ছিল কোশ্চেন নাম্বার 50। এবং আমরা খুব শীঘ্রই আমরা বাদবাকি 51 থেকে 64 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আসবো, ঠিক আছে? খুব দ্রুত, মানে আগামীকাল ধরে এটা আসছে, এবং তার একদিন পরে চলে আসবে বাদবাকি অঙ্কগুলো, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টার তখন শেষ হয়ে যাবে, তারপর আমরা প্রেসার গতি করার চেষ্টা করবো।